ভেরি গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের যে টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা ভারতবাসী হিসাবে আমাদের এই বছরের যে ইউনিয়ন বাজেট 2024-25 ইউনিয়ন বাজেটের মেন যে পয়েন্টগুলো আমাদের জানা দরকার। তাছাড়া আমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছি, বিভিন্ন এক্সামের পয়েন্ট অফ ভিউ দিয়ে আমাদের জন্য 2024-25 ইউনিয়ন বাজেট খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আমি যেটুকু সম্ভব তোমাদেরকে সোজা ভাষায় মেন পয়েন্টগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব বা তোমাদের সামনে প্রতিস্থাপন করব। এই পয়েন্টগুলো তোমাদের অবশ্যই জানা দরকার, তোমরা যারাই বিভিন্ন এক্সামে বসছো 2024-25 অর্থ বছরে। ঠিক আছে, চলো আমরা শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে এতটুকু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন এসএসসি, এমটিএস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস, ক্লার্ক, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, রেলওয়ে, আরপিএফ কনস্টেবল, নবোদয় বিদ্যালয় সমিতি, টিআরএলএম, সফেদ সমেত বিভিন্ন এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা অবশ্যই জানো আমরা সবসময় কোয়ালিটি মেনটেনকেই প্রথম প্রায়োরিটি দিয়ে থাকি। তোমরা যদি আমাদের নোটগুলো নিতে চাও, নিয়ে পরীক্ষার জন্য পড়তে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো 9612998930 কি 9612998930। চলো আমরা আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিকটা আমরা শুরু করছি। চলো, 2024-25 ইউনিয়ন বাজেট। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে 2024-25 ইউনিয়ন বাজেটের উপরে। প্রথমে তোমরা এটা সকলেই জানো যে প্রত্যেক বছর ইউনিয়ন বাজেট ফেব্রুয়ারি মাসে কিন্তু পেশ করা হয় ক্যাবিনেটের মধ্যে। কোন মাসে? ফেব্রুয়ারি মাসে পেশ করা হয়। তাহলে এই বছর কেন 23 জুলাই 23 জুলাই কেন পেশ করা হয়েছে? দেখো তোমাদেরকে বলি, এই বছর সকলেই জানো লোকসভা ইলেকশন গিয়েছে, সেই কারণে 2024 লোকসভার আগ মুহূর্তে ইন্টেরিয়র বাজেট, এখানে দুরকম বাজেট তোমরা দেখতে পাচ্ছ, ইনটার্ম বাজেট এবং ফুল বাজেট। এ দুটার মানে কি এটাও তোমরা বুঝো। ইনটার্ম বাজেট মানে যেমন বিজেপি সরকার এবছর লোকসভার আগে বিজেপি সরকার ছিল, কিন্তু বিজেপি সরকার বলতে পারে না যে 2024-25 অর্থ বছরটা বিজেপি সরকারই দেশটাকে পরিচালনা করবে। সেই কারণে ওরা কি করেছে, একটি ইনটার্ম, যেটা প্রথা অনুসারে ইনটার্ম বাজেট পেশ করেছে কিছু মাসের দিনের জন্য। ঠিক আছে, যখন লোকসভার ফলে আবার বিজেপি সরকার বসেছে, সুতরাং এই বছরের 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার বিজেপি সরকারই পরিচালনা করবে দেশকে, তাই ফুল বাজেট এখানে পেশ করেছে 23 মার্চ। ঠিক আছে, কেন ইন্টার্ম বাজেট পেশ করেছে? তাদের কাছে সেই হকটা নেই যে আমরা পুরো বছরের বাজেট পেশ করার, কেন আমাদের কোনো শিওর নেই, যে সরকারই থাকুক শিওর থাকে না পুরো বছর থাকবে কি না, কারণ সামনে ইলেকশনের পরে যে কেউ সরকার বসতে পারে। এখন যেহেতু বিজেপি সরকার বসে পড়েছে, তাই এখন ফুল বাজেট পেশ করেছে। বুঝতে পারছো কী কারণে এত লেট হয়েছে? আগে কেন ইন্টার্ম বাজেট পেশ করেছিল, এখন কেন ফুল বাজেট পেশ করেছে? ক্লিয়ার? চলো, এখন আমরা চলে যাচ্ছি যে বাজেট পেশ করার আগে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি করেছে, ভারতের প্রধানমন্ত্রী আমাদের দ্রৌপদী মুর্মুর সঙ্গে মিলিত হয়েছে এবং মিলিত হয়ে দ্রৌপদী মুর্মু দ্বারা নির্মলা সীতারামনজিকে দই চিনি মানে খাইয়ে দিয়েছেন, যেটা ভারতের ট্রেডিশন বা প্রথা বলতে পারো। দ্রৌপদী মুর্মুর সঙ্গে মিট করে সাক্ষাৎ করে তিনি ডাইরেক্ট এসে পড়েছেন কি ক্যাবিনেটে। ঠিক আছে, ক্যাবিনেটে বাজেট পেশ করার আগে ক্যাবিনেটের অ্যাপ্রুভেল নিতে হয়, এটা তোমাদের জানা দরকার। অ্যাপ্রুভেল নিতে হয়, অ্যাপ্রুভেল নিয়ে তিনি ক্যাবিনেটের মধ্যে বাজেটটা পেশ করেছেন। ওনার হাতে দেখতে পাচ্ছ এটা কি ডিজিটাল ট্যাব। আগে কি ছিল? আগে তোমাদের যেমন একটি সুটকেসের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, আগে যে অর্থমন্ত্রীরা ছিলেন সুটকেসের মাধ্যমে বাজেটটা ক্যাবিনেটে নিয়ে যেতেন। বাট এখন তোমরা জানো এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে, আমাদের বাজেটও ডিজিটালাইজ করা হয়েছে, সেই কারণে ট্যাবের মাধ্যমে বাজেটটা ক্যাবিনেটে পেশ করা হয়েছে। ট্যাব নিয়ে নির্মলা সীতারামনজি ক্যাবিনেটে গিয়েছেন এবং বাজেটটা পেশ করেছেন। তার আগে তোমাদেরকে এতটুকু জানা দরকার যে আমাদের ভারতের সংবিধানের
আর্টিকেল 112 112 থেকে 117 মধ্যে বাজেট সম্বন্ধে লেখা রয়েছে। কত? 112 থেকে 117 মধ্যে তোমাদের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, চলো এখন আমরা চলে যাই কি যে বাজেটে। বাজেট ইম্পর্ট্যান্ট। দেখো বাজেটের ইম্পর্ট্যান্সটা কি, আমাদের কাছে বাজেটটা কেন এতটা ইম্পর্ট্যান্ট। আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে বাজেটটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন? এই বাজেটের মাধ্যমে যে সরকারের যে রেভিনিউ কালেকশন এবং এক্সপেন্ডিচার যে খরচা রয়েছে, কী কী খাতে সরকার রেভিনিউটাকে কালেকশন করছে, সংগ্রহ করছে জনসাধারণ থেকে, এবং কোন কোন খাতে সেটাকে খরচা করছে, ভারতের আম আদমি জনসাধারণের উপর কত, ফার্মারের উপর কত করছে, ডিফেন্স খাতে কত করছে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কত টাকা খরচা করছে, সব কিছু কিন্তু এই বাজেটের মধ্যে সরকার ডিটেলস বাই ডিটেলস মেনশন করে দেয়, মানে উল্লেখ করে দেয়। সেই কারণে এটা আমাদের জানা দরকার ভারতবাসী হিসাবে, যে সরকার কত টাকা সংগ্রহ করছে এবং কত টাকা দেশের জন্য, জাতির জন্য, দেশের উন্নতির জন্য খরচা করছে। ঠিক আছে, এটা আমাদের প্রত্যেক ভারতবাসী জানা দরকার। সেই কারণে বাজেটটা আমাদের জন্য এতটা ইম্পর্ট্যান্ট, এবং বাজেট থেকে যে কোনো পরীক্ষা প্রশ্ন আসে এই কারণেই। বুঝতে পারছো? চলো এখন যে সরকার যে বাজেট করেছে এর মধ্যে 4টি বিষয়ের উপরে কিন্তু সরকার প্রথমত গুরুত্ব দিয়েছে। কি? দেখো নির্মলা সীতারামন যখনই উনি বাজেটের জন্য ভাষণ দিয়েছেন, ইনি প্রথমত সকলকে ধন্যবাদ জানিয়েছেন যে থার্ড টাইম মোদি সরকারকে সেই দেশের দায়িত্বভার দেওয়ার জন্য সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে 4টি বিষয়ের উপরে তিনি 4টি জাতি বা কাস্টের উপরে তিনি ফোকাস করবেন। এর মধ্যে রয়েছে পুর, যারা গরিব অংশের মানুষ রয়েছে বিশেষ করে, এবং যারা ওমেন রয়েছে ওমেনদের উপর, এবং ইয়ত এবং ফার্মারদের উপর বিশেষ করে এই বাজেটে ফোকাস করা হবে। 4টি জনজাতির উপরে ফোকাস করা হবে, এবং সঙ্গে তিনি এটাও বলেছেন যে কৃষকদের যে মার্জিন যে ওভার কস্ট, সেটার উপরে 50% সরকার বহন করবে। ঠিক আছে, রাখা হয়েছে। এবং পরবর্তী সময়ে তিনি এটাও বলেছেন যে আরেকটি কথা বলেছেন যে প্রধানমন্ত্রী যে গরিব কল্যাণ যোজনা, যেটা তোমরা জানো কোবিন্দের সময় এটা ফার্স্ট এই যোজনাটি চালু করা হয়েছিল, এই যোজনাটিকে আরও 5 বছরের জন্য এক্সটেনশন করা হয়েছে, বাড়ানো হয়েছে। এই বাড়ানোর ফলে প্রায় 80 করোড় পিপল সেখান থেকে আরও বেনিফিট হবে। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট আমরা চলে যাই বাজেটের নেক্সট পেজে। দেখো বাজেটের নেক্সট পেজে নির্মলা সীতারামনজি এটা বলেছেন যে বাজেটটাকে বিশেষ করে 9টি থিংস বা 9টি আইটেমসের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাজেটের মেইন ফোকাস হলো 9টি আইটেমকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে, আরও ডেভেলপ করা হয়েছে, বা এই খাতে আরও বাজেট আরও যে পয়সা এটাকে আরও ইনক্রিজ করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ? প্রোডাক্টিভিটি অ্যান্ড রিজার্ভস অফ এগ্রিকালচারের উপরে দেওয়া হয়েছে, এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিংয়ের উপরে দেওয়া হয়েছে, ইনক্লুসিভ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিসের উপরে দেওয়া হয়েছে, ম্যানুফ্যাকচারিং সার্ভিসের উপরে দেওয়া হয়েছে, আরবান ডেভেলপমেন্টের উপরে ফোকাস রাখা হয়েছে, এনার্জি সিকিউরিটির উপরে ফোকাস দেওয়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের উপর রাখা হয়েছে, ইনোভেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর রাখা হয়েছে, এবং রাখা হয়েছে নেক্সট জেনারেশন রিফর্মের উপরে রাখা হয়েছে। এই 9টি আইটেমসের উপরে বিশেষ করে এবার বাজেটে ফোকাস রাখা হয়েছে। ঠিক আছে, একটি একটি করে আমরা ডিটেলসে দেখব। হ্যাঁ, চলো তারপর আমরা আরেকটি কথা তোমাদেরকে আমি বলে দিই যে এবার বাজেটের যে বিহার স্টেট এবং অন্ধ্রপ্রদেশ স্টেটের উপরে কিন্তু বিশেষ করে ফোকাস করা হয়েছে, এবং বড় ধরনের প্যাকেজ রাখা হয়েছে। যদি তোমরা ডাইরেক্ট প্যাকেজ বলো তাহলে ভুল হবে। কেন? যদি অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উপরে যদি ডাইরেক্ট কোনো প্যাকেজ রাখা হয় তাহলে অন্যান্য যে স্টেটগুলো সেগুলো ধরবে, কেন আমাদের উপরে রাখা হয়নি। সেই কারণে গভর্নমেন্ট কী করেছে, নিজের মানে ডাইরেক্ট উপর দিয়ে নেয়, মানে পিছের দরজা দিয়ে, তোমরা যদি বলতে পারো পিছের দরজা দিয়ে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে কিন্তু উপর কিন্তু একটি ভালো বাজেটের রাখা হয়েছে। কিভাবে রাখা হয়েছে দেখো, যেমন বিহারের উপরে রাখা হয়েছে 26,000 করোড় রাখা হয়েছে রোড প্রজেক্ট বলে। রোড প্রজেক্ট যে বিহারের মধ্যে রোড প্রজেক্টের উপরে কাজ করা হবে, 26,000 করোড় একটি প্যাকেজ রাখা হয়েছে। ঠিক আছে, মানে এক প্রকার তোমরা এটা ডাইরেক্ট রাখা হয়নি, পিছের দরজা দিয়ে তোমরা বলতে পারো রাখা হয়েছে রোড প্রজেক্ট বলে। ঠিক আছে, সেই রূপে অন্ধ্রপ্রদেশের উপরে রাখা হয়েছে 15,000 করোড়। 15,000 করোড় রুপিয়া রাখা হয়েছে। কি বলে রাখা হয়েছে? ক্যাপিটাল সিটি, অন্ধ্রপ্রদেশকে ক্যাপিটাল সিটি করা হবে বলে
15,000 করোড় টাকা রাখা হয়েছে। কেন তোমরা জানো, এবার লোকসভা ইলেকশনে মোদি গভর্নমেন্ট ফুল ম্যাচুরিটিতে সরকার বানাতে পারেনি। বিশেষ করে বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের যে চন্দ্রবাবু নাইডু, তাদের সহায়তায় কিন্তু সরকার বানিয়েছে মোদি সরকার। এবং তাদের সঙ্গে হয়তোবা এমন কিছু কন্ডিশন ছিল যে বড় ধরনের একটি প্যাকেজ দেওয়া হবে তাদের দেশ স্টেটের উন্নতির জন্য, কিন্তু ডাইরেক্ট প্যাকেজ যদি দিতে হয় তাহলে অন্যান্য স্টেট ধরবে, সেই কারণে পিছের দরজা দিয়ে ইনডাইরেক্টলি তাদের জন্য প্যাকেজটা ঘোষণা করেছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। চলো এখন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কি, যে সরকারের যে রিসিপ্ট, সরকারের যে মেন যে বাজেটটা পেশ করছে সেখান থেকে সরকারের রিসিপ্ট কিছু টাকা সংগ্রহ হচ্ছে এবং এক্সপেন্ডিচার খরচা করছে। তাহলে টাকা প্রথমে যদি আমাদের সংগ্রহ না হয়, সরকারের যদি টাকা যদি সংগ্রহ না হলো তাহলে কিভাবে খরচা করবে। দেখো রিসিভ হচ্ছে, সরকারের কোন কোন খাতে রিসিভ হচ্ছে, কত টাকা রিসিভ হচ্ছে, প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারগুলোতে কত টাকা রিসিভ হয়েছিল, এবছর কত টাকা রিসিভ হচ্ছে, বা কোন খাতে কত টাকা এক্সপেন্ডিচার করছে, সব কিছু তোমাদেরকে আমি ডিটেলস জানিয়ে দেবো। ঠিক আছে, চলো প্রথমে আমরা দেখে নিই রিসিভ, টাকা যে সংগ্রহ হয়েছে সরকারের কোন কোন খাতে। বেসিক্যালি দুটি খাতে, মানে মেন মুখ্য দুইটি খাতে সরকারের টাকাটা রিসিভ হয়। একটি হলো রেভিনিউ রিসিপ্ট, একটি হলো ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিভের মধ্যে তোমরা একটু মাথায় রাখো কোন কোন খাতে সরকারের টাকাটা গৃহীত। রেভিনিউ রিসিভের ক্ষেত্রে বিশেষ করে ট্যাক্স, রেভিনিউ রিসিভ বলতে আমরা বিশেষ করে ট্যাক্স বুঝি। এর মধ্যে তুমি পার্সোনাল ইনকাম ট্যাক্স ধরতে পারো, রেভিনিউ ট্যাক্স ধরতে পারো এবং জিএসটিকে রাখতে পারো। এই মেন খাতগুলোতে সরকারের রেভিনিউ খাতে টাকাটা রিসিভড হয়। এই বছর 2024 বছরে সরকারে রেভিনিউ রিসিভ খাতে কত টাকা মানে সংগ্রহ হবে, 31.3 মানে 31.3 লাখ করোড় রুপিয়া সরকার রিসিভ করবে। এবং নেক্সট করবে ক্যাপিটাল রিসিপ্ট খাতে। ক্যাপিটাল রিসিভের মধ্যে কী কী হয়, যেমন সরকারি কোম্পানি, সরকারি যে বিভিন্ন কোম্পানি রয়েছে সেই কোম্পানি থেকে কালেকশন, বা সরকার লোন নিয়ে থাকে। সরকার তোমরা দেখতে পাচ্ছ সরকার বিশেষ করে বিদেশ থেকেও লোন নেয় বা আরবিআই থেকে লোন নেয়, বিভিন্ন তাছাড়া বড় বড় যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক থেকে কিন্তু সরকার লোন নিয়ে থাকে। এটাও কিন্তু সরকারের টাকাটা সরকারের মানে ফান্ডের মধ্যে আসছে লোনের মাধ্যমে, যেভাবে হোক সেটাকে বলে ক্যাপিটাল রিসিভ। ঠিক আছে, এই ক্যাপিটাল রিসিভ খাতে সরকার 2024-25 অর্থ বছরে কত টাকা সংগ্রহ করবে, 16.9 লাখ করোড়। তাহলে আমরা যদি টোটাল যদি আমরা প্লাস করে দিই, মানে রেভিনিউ রিসিভ প্লাস ক্যাপিটাল রিসিভ, রেভিনিউ রিসিভে আমি কত বললাম, এখানে দেওয়া হচ্ছে 31.3 লাখ করোড় এবং ক্যাপিটাল রিসিভে 16.9 করোড়। দুটোটাকে তুমি প্লাস করো, দুটোটাকে যদি প্লাস করো তাহলে হচ্ছে তোমাদের ধরো 31.3 এবং প্লাস করলে তোমাদের 48.2, কত হচ্ছে 48.2 লাখ করোড় রুপিয়া সরকার 2024-25 অর্থ বছরে এটা সংগ্রহ হচ্ছে, বা সরকারের কোষাগারে বা ফান্ডে টাকাটা আসছে। এবং সরকার খরচা করছে দেখো কত টাকা, সেটা তোমরা দেখে নাও। সরকার এক্সপেন্ডিচার খরচা করছে কত টাকা, বিশেষ করে দুটি খাতে সরকারের খরচাটা হয়ে থাকে। একটি হলো রেভিনিউ এক্সপেন্ডিচার, একটি হলো এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এবং তোমরা এখন জেনে নাও যে রেভিনিউ এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কি কি হয়ে থাকে। রেভিনিউ এক্সপেন্ডিচারের ক্ষেত্রে যেমন বিশেষ করে যে স্যালারি, সরকারি এমপ্লয়িদের স্যালারি এবং পেনশনারদের পেনশন, এই মেন দুটি খাতেই টাকাটা সরকারের খরচা হয়। হ্যাঁ, আর অপর খাতে রয়েছে কি, যেমন সরকারের বিভিন্ন রোড বানানো বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, বা বিভিন্ন স্টেট রয়েছে স্টেটকে লোন দেওয়া, সেটা হলো কি এফেক্টিভ এক্সপেন্ডিচার। মনে রাখবে সরকার যত এফেক্টিভ এক্সপেন্ডিচারে যত টাকা খরচা করবে দেশ ততটা ডেভেলপড হবে। যেমন ধরো দেশের যদি রোডের উপরে কাজ করে বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের উপরে যদি সরকার কাজ করে তাহলে দেশ উন্নত হবে, দেশ আরও মডার্ন হবে, ঠিক না? সেই রূপে যে রেভিনিউ এক্সপেন্ডিচার যদি স্যালারি খাতে, পেনশনার খাতে যদি টাকাটা সরকারের বেশিটা খরচা হয়ে যায় তাহলে কিন্তু এটা মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা সরকারের একটা মানে বাজে সাইড বলতে পারবো, বা এটা একটা ঠিক নেই, এটা মানে ব্যাড, মোটামুটি একটা খারাপ। ঠিক আছে, যদি খরচাটা বেড়ে যায়, হ্যাঁ, এই খাতে যদি খরচাটা বেড়ে যায়, এই খাতে যদি খরচাটা সরকার বাড়ায় তাহলে কিন্তু দেশের জন্য ডেভেলপড হবে দেশ আরও। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝতে পারছো। চলো এখন তোমরা এতটুকু ধরো যে কোনো বিদেশি, মানে এর মধ্যে তোমাদের আরেকটি পয়েন্ট রয়েছে কি,
ফিসক্যাল ডেফিসিট, FICIT ডেফিসিট, ফিসক্যাল ডেফিসিট একটা মেন পয়েন্ট। ফিসক্যাল ডেফিসিট কি? দেখো ফিসক্যাল ডেফিসিট যখন সরকার রিসিপ্ট এবং এক্সপেন্ডিচার এটার উপরে ফিসক্যাল ডেফিসিটটা নির্ভর করে। ফিসক্যাল ডেফিসিটটা বিশেষ করে যদি তুমি দেখো যে যেমন বিদেশি বিনিয়োগরা মানে বিদেশ থেকে অনেকে আমাদের শেয়ার মার্কেটে বলো বা দেশের উপরে বিভিন্ন খাতে টাকা ইনভেস্ট করে, যখন বিদেশিরা টাকা ইনভেস্ট করে দেশের উপরে কোনো কান্ট্রির উপরে তখন কিন্তু ওরা ফিসক্যাল ডিপোজিটকে ফলো করেই টাকাটা ইনভেস্ট করে। যদি ফিসক্যাল ডিপোজিট, চলো আমরা এখানে চলে যাচ্ছি, আচ্ছা যাই হোক, যদি ফিসক্যাল ডিপোজিট যেই দেশের বা কান্ট্রির বেশি হয় তাহলে কিন্তু এটা একটি মানে বোঝা যায় যে ওই দেশে মানে সংগ্রহের তুলনা বা ইনকামের তুলনায় খরচাটা বেশি। হ্যাঁ, যেমন তুমি যদি মনে করো যে আমাদের যদি ভারতের যদি মনে করো যে 2024-25 অর্থ বছরে কোনো দেশের কালেকশন যদি মনে করো এক্সাম্পল হিসাবে 100 টাকা হয়, হ্যাঁ, এবং খরচা যদি 120 টাকা হয় তাহলে 120, হ্যাঁ, তাহলে 20 টাকা কিন্তু আমাদের ঘাটতি রয়ে গেছে, ঠিক না? এটা হলো ফিসক্যাল ডিপোজিট, ঠিক আছে, ফিসক্যাল ডিপোজিট। হ্যাঁ, এটাই, এতটুকু তোমরা মাথায় রাখো। তাহলে ফিসক্যাল ডিপোজিট মানে খরচাটা বেশি, দেশের ইনকামের তুলনায় খরচাটা বেশি, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগরা বা বিদেশি বিনিয়োগরা খরচা করতে কিন্তু একটু দ্বিধা করবে বা চিন্তা করবে, এটা দেশের জন্য কিন্তু একটি নেগেটিভ সাইড, ঠিক আছে। চলো তারপরে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি, এতটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। এখন চলো ডাইরেক্ট চলে যাচ্ছি যে বিভিন্ন যে চেঞ্জেস, যে কাস্টম ডিউটি এবছর যে বিভিন্ন জিনিসপত্রের কোন কোন জিনিসপত্রের দামটা বেড়েছে, কোন কোন জিনিসপত্রের দামটা কমেছে। এর মধ্যে দেখো এই জিনিসপত্রগুলি যে বেনিফিশিয়ারিজ রয়েছে এর মধ্যে জিনিসের দামটা অনেকটা কমেছে। কী কারণে কমেছে তোমরা দেখো যে ফিউল এক্সেম্পট 3 মোর ক্যান্সার মেডিসিন, মানে 3 ধরনের মানে ক্যান্সার মেডিসিনের উপরে সরকার ট্যাক্সেসটা রিডিউস করে নিয়েছে, টোটালি উঠিয়ে নিয়েছে। সেই কারণে এটা অ্যাফোর্ডেবল মানে রেটটা অনেকটা কম হয়েছে। এবং রিডিউস করেছে কি 15% মোবাইল ফোনের উপরে যে ট্যাক্সেসটা এটা 15% সরকার রিডিউস করেছে। সেই কারণে মোবাইল ইন্ডাস্ট্রির জন্য একটা বেনিফিট হয়েছে। মানে এখন থেকে তোমরা যারা নতুন মোবাইল কিনবে ভাবছো তোমাদের জন্য একটা বেস্ট সাইট, তোমরা মোবাইল বা ল্যাপটপ গ্যাজেট এই জাতীয় জিনিসের উপরে রেটটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে, ঠিক আছে। এই 2024 অর্থ বছরে মোবাইল রেটটা আগের তুলনায় অনেকটা কম হবে, কারণ 15% যে ট্যাক্সেসটা এটাকে সরকার রিডিউস করে নিয়েছে, ঠিক আছে। ওপর দিকে রয়েছে রিডিউস করেছে যেমন গোল্ড, হ্যাঁ, গোল্ড সিলভারের রেটটা অনেকটা কম হবে, সেখানেও কিন্তু সরকার 6% বা 6.4% মতন ট্যাক্স যেটা রয়েছে সেটা রিডিউস করেছে। সেই কারণে তোমরা বুঝতে পারছো যে গোল্ড, ডায়মন্ড এগুলোর, সিলভার এগুলোর রেটটা কিন্তু অনেকটা রিডিউসড হবে বা অনেকটা কম হবে। সুতরাং তোমরা যারা গোল্ডের কিছু, বিশেষ করে যারা আমার ফিমেল স্টুডেন্টরা রয়েছে, ক্যান্ডিডেটরা রয়েছে, তোমরা যারা গোল্ডের কিছু একটা কিনবে ভাবছো তোমাদের জন্য বেস্ট সাইট, ঠিক আছে। গোল্ডের দামটা অনেকটা কমতে যাচ্ছে, কমতে অনেকটা যে এমনটা কমে যাবে এমনটা না, মানে জাস্ট একটা 6 বা 6.4% যে সরকার যে ট্যাক্সটা নিত সেই এত পার্সেন্ট ট্যাক্সটা রিডিউস করেছে, তার মানে কতটুকু কমে তোমরা আইডিয়া করো সামথিং, ঠিক আছে। চলো নেক্সট রিডিউস করেছে কি BCD এবং শাম্প এবং ফিশ ফিড টু 5%, ঠিক আছে। যেমন বিভিন্ন এনহ্যান্স কম্পিটিটিভ মার্নিক্যাল এক্সপোর্ট, মানে যে বিভিন্ন যেটা এক্সপোর্ট করা হয়, ফিশ জাতীয় যে কোনো জিনিস যে এক্সপোর্ট করা হয় সেই এক্সপোর্টের উপরে মানে অনেকটা পার্সেন্টেজ কমিয়ে নিয়েছে। তার কারণে বিভিন্ন যারা এক্সপোর্ট করছে বিভিন্ন কোম্পানি বা করছে তাদের জন্য অনেকটা বেনিফিট হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের যেমন সাপ্লাই এনার্জি ইনস্টলেশন যেটা এগুলোর উপর অনেকটা, যেমন এর মধ্যে কী করে রয়েছে যেমন সোলার সেল বা বিভিন্ন কিছু যারা দেশের যে ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, যেমন সোলার, গ্রিন এনার্জি এগুলোর উপরে ফোকাস করা হয়েছে। যেমন গ্রিন এনার্জির উপরে ফোকাস করা হয়েছে, যেমন সোলার প্ল্যান্ট এগুলো বসাতে যে একটা খরচা সেটাকে বা পার্সেন্টেজের যে ট্যাক্সটা সেটাকে গভর্নমেন্ট রিডিউস করে নিয়েছে। তারপরে বিভিন্ন গ্রিন এনার্জি যে কোম্পানিগুলোর অনেকটা বেনিফিট হবে, ঠিক আছে। এভাবে সরকার কিছু জিনিসের উপরে অনেকটাই মানে পার্সেন্টেজ যে জিএসটির পার্সেন্টেজটা অনেকটা কমিয়ে নিয়েছে। তার ফলে মোটামুটি যারা প্রোডাক্টিভিটি বাড়বে বা প্রোডাক্টিভিটি যারা বিভিন্ন কোম্পানি তাদের বেনিফিট হবে, এবং আমজনতা যারা বিভিন্ন জিনিস এই জিনিসগুলো মার্কেট থেকে ক্রয় করবে তাদেরও বেনিফিটটা হবে, ঠিক আছে। এ ধরনের সামথিং কিছু একটা ট্যাক্সেস কমিয়ে করে নিয়েছে। আরেকটি বড় চেঞ্জেস করা হয়েছে কিসের উপরে, তোমরা যেমন দেখো ইনকাম ট্যাক্স, ঠিক আছে। ইনকাম ট্যাক্সের উপরে অনেকটা মানে বড় একটা পরিবর্তন আনা হয়েছে। কি, যেমন আমরা দেখি যে ওল্ড ইনকাম ট্যাক্স লেভিটা আমাদের, হ্যাঁ, আগে 2 রকমের ইনকাম ট্যাক্স ছিল, একটি নিউ ট্যাক্স রিজিম, একটি ওল্ড ট্যাক্স রিজিমের মধ্যে। যেমন ওল্ড ট্যাক্স রিজিমের মধ্যে এই
ট্যাক্সটা ছিল, নিউ ট্যাক্সের মধ্যে এই ট্যাক্সটা ছিল। ওল্ড ট্যাক্সটা সেম রয়েছে, নিউ ট্যাক্সের রিজিমের মধ্যে কিছু চেঞ্জ আনা হয়েছে। কোন কোন চেঞ্জ আনা হয়েছে দেখো, প্রথম যে 0 থেকে 3 লাখ কোনো ট্যাক্স লাগছে না, এখানে সেম থাকছে। এবং 3 লাখ থেকে 6 লাখ 5% ট্যাক্স লাগতো আগে, ঠিক আছে। এখন কি করব, 3 লাখ থেকে 6 লাখের জায়গায় 3 লাখ থেকে 7 লাখ করা হয়েছে, মানে 1 লাখ টাকা বাড়ানো হয়েছে, 5% ট্যাক্স লাগবে। সেম রূপে 3 লাখ থেকে 6 লাখ থেকে 9 লাখের মধ্যে 10%, এখন করা হয়েছে কি 7 লাখ থেকে 10 লাখের মধ্যে 10% লাগবে, হ্যাঁ। তারপর 9 লাখ থেকে 12 লাখের মধ্যে কত লাগবে, 15% লাগবে। এখানে 10 লাখ থেকে 12 লাখের মধ্যে 15% লাগবে। এভাবে ট্যাক্সের কিছু স্ল্যাবের চেঞ্জেস আনা হয়েছে। এটার উপরে কীভাবে ট্যাক্স, এর মধ্যে রিবিট রয়েছে, হ্যাঁ, রিবিট 50,000 থেকে 75,000 টাকা করা হয়েছে। যদি তুমি এর উপরে যে ট্যাক্স স্ল্যাব, যে আমাদের ইনকাম ট্যাক্স স্ল্যাবের উপরে যদি ডিটেলস ডেডিকেটেড তোমরা একটা ভিডিও চাও, অবশ্যই মানে কমেন্টস করবে। এটার উপরে আমি যতটুকু সম্ভব একটা ভালো করে একটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে আনবো, ঠিক আছে। বিশেষ করে যারা এখন বর্তমানে স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য এত বেনিফিটেড না, মানে এত একটা কোশ্চেন এখান থেকে বেনিফিটেড না যে ইনকাম ট্যাক্সের উপরে। আচ্ছা, যাই হোক, যদি তোমরা চাও অবশ্যই কমেন্টস করবে, হ্যাঁ। তাহলে মোটা তোর উপর এই ভিডিওর মাধ্যমে আমি এতটুকু তোমাদেরকে মানে ধারণা দিয়েছি যে যে কোশ্চেনগুলো তোমাদেরকে আসতে পারে, হ্যাঁ। আরেকটি কোশ্চেন তোমরা একটা কোশ্চেন তোমরা মাথায় রাখো, যে একটা কোশ্চেন আসে, হ্যাঁ, কি যেমন সবচেয়ে কোন মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার মানে এই বাজেট পেশ করেছে, তাহলে মুরারজি দেশাই হবে। মুরারজি দেশাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। কোশ্চেনটা অনেকবার এসেছে, হঠাৎ আমার মাথায় এসেছে, সে কারণে তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। চলো, তাহলে এইবারে যে 2024-25 যে বাজেট রয়েছে, এর মধ্যে এই পয়েন্টগুলো হাইলাইটেড পয়েন্ট ছিল, বা এইগুলোই একটু মোটামুটি চেঞ্জেস হয়েছে, এগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি ক্লাসটা তোমাদেরকে ভালোই লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে ফর এনকারেজ মি, হ্যাঁ। আর আরেকটি কথা তোমাদেরকে বলি, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর একটি সিরিজ শুরু করেছি। সেই সিরিজের গতকালকে আমরা ফার্স্ট ক্লাস দিয়েছি, যেখানে আমরা বলেছি যে ইন্ডিয়ান প্রাক স্বাধীনতার প্রাক মুহূর্তে ইন্ডিয়ান কনস্টিটিউশন বানানোর যে দাবি উঠেছিল, সেখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা ধাপে ধাপে ক্লাসের মাধ্যমে সম্পূর্ণটা কনসেপ্ট এবং যে এমসিকিউগুলো তোমাদের আসতে পারে সব কিছু একদম ডিটেলস বিস্তারিত আলোচনা করব। গতকালকে একটি ক্লাস দিয়েছি, তোমরা অনেকে ক্লাসটা খুবই পছন্দ করেছো। তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে দেখবে, তার উপরে আমি একটা ডেডিকেটেড প্লেলিস্টও বানিয়ে দেবো। কন্টিনিউ ক্লাসটি আমরা করাবো, পুরো কমপ্লিট সিরিজটা আমরা শেষ করব, হ্যাঁ। অবশ্যই তোমরা দেখবে। আরেকটি কথা তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, অবশ্যই তোমাদেরকে আমি একটি কথা বলবো, যে তোমরা যে এক্সামের প্রিপারেশান করছো ভালো করে প্রিপারেশান করো। আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু সাপোর্টের প্রয়োজন অবশ্যই তোমাদেরকে আমরা সাপোর্ট করব, ঠিক আছে। আর তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক এক্সামের প্রিপারেশনের জন্য, বিভিন্ন ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনি, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। বিভিন্ন আপডেট ইউটিউবে সবসময় দেওয়া যায় না, টেলিগ্রামে অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর বিভিন্ন এক্সামের সাজেশন নোট আমাদের কাছে রয়েছে, যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও আমাদের টেলিগ্রাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই PDF টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ।